স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার ভূগোল সিলেবাসের রিজিওনাল জিওগ্রাফি অফ ইন্ডিয়া এই চ্যাপ্টারটি থেকে হিমালয় পর্বত নিয়ে এর আগে আমি এই ক্লাসটি করেছি, তাই তো। আর এই ক্লাসটিতে আমরা হিমালয় পর্বতের 4টি ভাগের মধ্যে মানে এই ট্রান্স বা টেথিস হিমালয়, হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয়, এই 4টি ভাগের মধ্যে এই ট্রান্স বা টেথিস হিমালয় সম্পর্কে জেনেছি, তাই তো। আর আজকের ক্লাসে আমরা বাকি ভাগগুলি সম্পর্কে জানব। তো প্রথমেই আমরা এই হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয় সম্পর্কে জেনে নিয়েছিল, ঠিক আছে। দেখো, তোমরা আগের ক্লাসেই জেনেছো যে এটা কি, এটা হচ্ছে টেথিস বা ট্রান্স হিমালয়, তাই তো। তো টেথিস বা ট্রান্স হিমালয়ের দক্ষিণে এই যে পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণীটাই হচ্ছে কি হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয়, তাই তো। কি আছে দেখো, যে পশ্চিম দিকে এখানে নাঙ্গা পর্বত, তা পশ্চিম দিকে নাঙ্গা পর্বত থেকে পূর্বে এই অরুণাচল প্রদেশের নামচাবরোয়া শৃঙ্গ পর্যন্ত এই হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয় বিস্তৃত। সুতরাং এর দৈর্ঘ্য বুঝতেই পারছো কত, এর দৈর্ঘ্য কত 2500 কিলোমিটার, তাই তো। দৈর্ঘ্যে 2500 কিলোমিটার, ঠিক আছে। আর এই হিমাদ্রি হিমালয় চওড়া বা প্রস্থ মাত্র 25 কিলোমিটার, ঠিক আছে। দেখো, তো তোমরা আগের ক্লাসেই জেনেছো যে এই হিমাদ্রি হিমালয় কি হিমালয়ের উচ্চতম অংশ, তাই তো। হিমাদ্রি হিমালয়ের উচ্চতাই সবচেয়ে বেশি। এর গড় উচ্চতা কত বলেছিলাম আগের ক্লাসে জেনেছো, কত 6000 মিটার, তাই তো। এই জন্য এই হিমাদ্রি হিমালয় কি বলতো, হিমাদ্রি হিমালয়ে চির তুষারাবৃত গিরি শৃঙ্গগুলো, ঠিক আছে, বেশিরভাগ উচ্চ পর্বত শৃঙ্গ যেগুলো সারা বছর বরফে ঢাকা থাকে, সেই শৃঙ্গগুলো এই হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। যেমন দেখো, যে পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা কত 8848 মিটার, কিন্তু বর্তমানে এর উচ্চতা ধরা হয় 8850 মিটার। তো এই পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট কিন্তু এই হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। তবে কোথায় বলতো, এটা এই নেপালে অবস্থিত, ঠিক আছে। তো এই মনে রাখবে, মাউন্ট এভারেস্টের আগের নাম, ওল্ড নাম ছিল পিক 15, ওকে। কি বলছি, মাউন্ট এভারেস্টের পূর্ব নাম ছিল পিক 15। এবার এই মাউন্ট এভারেস্ট নেপালে সাগরমাথা নামে পরিচিত এবং তিব্বতে এই চোমোলংমা নামে পরিচিত। এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে। দেখো, তো এই যে মাউন্ট এভারেস্ট ছাড়াও আর কি শৃঙ্গগুলো আছে দেখো, কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে, কি নেপাল ও সিকিম সীমান্তে এই কাঞ্চনজঙ্ঘা অবস্থিত, যেটা কি ভারতের 3য় উচ্চতম শৃঙ্গ, তাই তো। এছাড়াও আর কি কি আছে দেখো, যে মাকালু, লোটাস, অন্নপূর্ণা, ধবলগিরি, নন্দাদেবী, কামেট, কেদারনাথ, বদ্রীনাথ, চোয়া, এই সব শৃঙ্গগুলোই কোথায়, এই হিমাদ্রি হিমালয়ে অবস্থিত। এগুলো কিন্তু মনে রাখতে হবে যে কোন পর্বত শৃঙ্গগুলো এই হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয়ে অবস্থান করে। দেখো, যে খাড়া ঢাল, এরকম খাড়া ঢাল, সংকীর্ণ ও গভীর গিরিখাত এবং সুউচ্চ পর্বত শৃঙ্গই হচ্ছে এই হিমাদ্রি হিমালয়ের প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। দেখো, এই হিমাদ্রি হিমালয় তোমরা আগের ক্লাসেই দেখেছো যে এটা দক্ষিণ দিক মনে করো আর এটা উত্তর দিক, ঠিক আছে। তা এই দক্ষিণ থেকে যদি উত্তরে যায়, প্রথমে এটা কি গাঙ্গেয় সমভূমি, এটা কি শিবালিক, এটা কি হিমাচল, এটা কি হিমাদ্রি বা উচ্চ হিমালয়, আর এটা টেথিস হিমালয়, তাই তো। দেখো, তাহলে এই যে হিমাদ্রি বা উচ্চ হিমালয় আছে, মনে রাখবে, তাহলে এটা কোন দিকের ঢাল, দক্ষিণ দিকের ঢাল, তাই তো। এই ঢালটা কোন দিকের ঢাল, উত্তর দিকের ঢাল, ওকে। মনে রাখবে, এই হিমাদ্রি হিমালয়ের দক্ষিণ দিকের ঢালটা কিন্তু খাড়া, ঠিক দেখো ওরকম দক্ষিণ দিকের ঢালটা খাড়া, ওকে। আর এই যে উত্তর দিকের ঢাল, এটা কিন্তু তুলনায় কম খাড়া, ওকে। যেহেতু হিমালয় পর্বত কি ভঙ্গিল পর্বত, শিলাস্তরে ভাঁজ পড়োশায়, তাই তো। তাহলে ভাঁজ পড়লে যদি বলি এটা কি প্রকৃতির ভাঁজ, দেখো, তাহলে একদিক খাড়া ঢালযুক্ত, একদিক কি মৃদু ঢালযুক্ত বা কম খাড়া ঢালযুক্ত, কি অপ্রতিসম ভাঁজ, তাই তো। আবার দেখো, যদি আমরা এই হিমাদ্রি হিমালয়কে বা হিমালয় পর্বতকে যদি আমরা অপারেশন করি, মনে করো যদি কাটাছেঁড়া করি, তাহলে এর ভেতরে, এর অভ্যন্তরে ঠিক এরকম, এই মনে করো হিমাদ্রি হিমালয় বা হিমালয় পর্বত, এর অভ্যন্তরে এরকম ব্যাথলিতের মতো গঠন দেখা যায়।
এর অভ্যন্তরে কিন্তু ব্যাথলিতের মতো গঠন দেখা যায়। ব্যাথলিত কি তোমরা জানো, তাই কি না? ব্যাথলিত কি সবচেয়ে বড় আগ্নেয় উদ্ভিদ, তাই তো? তো এটা কি, এই ব্যাথলিতটা কি গ্রানাইট শিলায় গঠিত, তাই তো? এই জন্য মনে রাখবে হিমাদ্রি হিমালয়ে কিন্তু গ্রানাইট শিলারও প্রাধান্য দেখা যায়, ঠিক আছে? তো এই ব্যাথলিত দেখো, তার মানে কি এটা কি অগ্নুদ্গমের জন্য তৈরি হয়েছে, তাই তো? কিন্তু হিমালয় পর্বতে মনে রাখবে যে কোনো আগ্নেয়গিরি কিন্তু নেই, ঠিক আছে? কেন বলো তো? কারণ আগ্নেয়গিরি হওয়ার জন্য কি হতে হবে, পুরো হিমালয় পর্বতকে ভেদ করে তারপরে ম্যাগমা উপরে উঠতে হবে, তাই তো? এই জন্য কিন্তু এত গভীর মানে এত উচ্চতা বিশিষ্ট হিমালয় পর্বতকে ওরকম ম্যাগমা ফাটল তৈরি করে বাইরে বেরিয়ে আসতে পারে না। এই জন্য কিছু আগ্নেয় উদ্ভিদ কিন্তু এরকম হিমালয় পর্বতের অভ্যন্তরে বা তলে ভেতরে দেখা যায়। আবার দেখো যে এই যে হিমালয় পর্বত, দেখো যে পূর্ব দিকে এই যে নামচাবারোয়া শৃঙ্গ আছে, এই নামচাবারোয়া শৃঙ্গের কাছে কি বলতো, এরকম চুলের কাঁটার মতো এরকম বাঁক নিয়েছে, ঠিক আছে? এই গিয়ে এরকম চুলের কাঁটার মতো বাঁক নিয়েছে, ঠিক আছে? দক্ষিণ দিকে এরকম বাঁক নিয়েছে। তো এই যে চুলের কাঁটার মতো বাঁক নিয়েছে, একে সিনটেক্সিয়াল ব্যান্ড বলে, ঠিক আছে? আবার এখানে এই পশ্চিম দিকে এই নাঙ্গা পর্বতের কাছে এখানেও এই একটা চুলের কাটার মতো এরকম বাঁক নিয়েছে, এখানেও চুলের কাটার মতো বাঁক নিয়েছে। তাই এটাও কি, এটা একটা সিনটেক্সিয়াল ব্যান্ড, এটাও একটা সিনটেক্সিয়াল ব্যান্ড। এটা কি উত্তর পূর্বের সিনটেক্সিয়াল ব্যান্ড, আর এটা কি উত্তর পশ্চিমের সিনটেক্সিয়াল ব্যান্ড। ওকে, দেখো তো এই যে হিমাদ্রি হিমালয়ে বেশ কয়েকটি গিরিপথ আছে বা মাউন্টেইন পাস আছে, ঠিক আছে? মনে রাখবে এই মাউন্টেইন পাসকে তিব্বতী ভাষায় লা বলা হয় বা গিরিপথকে লা বলা হয়। ওকে, দেখো কি কি আছে খুব ভালো করে মনে রাখবে কিন্তু। দেখো বুর্জিলা গিরিপথ আছে, ঠিক আছে? কোন রাজ্যে? জম্মু ও কাশ্মীরে, জম্মু কাশ্মীর রাজ্যে আছে বুর্জিলা গিরিপথ। কি দেখো, কোন কোন শ্রীনগর এবং পাকিস্তানের গিলগিটের মধ্যে এই গিরিপথ সংযোগ রক্ষা করে, ঠিক আছে? আবার দেখো জজিলা গিরিপথ, এই জজিলা গিরিপথটাও জম্মু কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে? এই জজিলা গিরিপথ শ্রীনগর, লে এবং কার্গিল এর সঙ্গে সংযোগ রক্ষা করে। কার্গিল যুদ্ধের সময় শ্রীনগর থেকে এই জজিলা গিরিপথের মাধ্যমে যুদ্ধের রসদ পৌঁছে যেত, ঠিক আছে? এরপর দেখো বারলাচলা গিরিপথ, এই বারলাচলা গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত। এই বারলাচলা গিরিপথ লাহুল ও লাদাখের মধ্যে, লাহুল উপত্যকা ও লাদাখের মধ্যে সংযোগ রক্ষা করে, ঠিক আছে? আবার দেখো এই শিবকিলা গিরিপথ, এই শিবকিলা গিরিপথও হিমাচল প্রদেশে অবস্থিত। এই শিবকিলা গিরিপথ মানালি ও লের মধ্যে সংযোগ রক্ষা করে, ঠিক আছে? এবং ভারত থেকে তিব্বত সীমান্ত পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? এবার দেখো নাথুলা গিরিপথ, নাথুলা সিকিম অবস্থিত, ঠিক আছে? এই নাথুলা গিরিপথ সিকিম ও তিব্বতের মধ্যে যোগাযোগ রক্ষা করে, ঠিক আছে? আবার জেলেপলা গিরিপথ, এই জেলেপলা গিরিপথও কিন্তু সিকিম অবস্থিত, ঠিক আছে? এই জেলেপলা গিরিপথ সিকিমের চুম্বি উপত্যকা এবং তিব্বতের লাসার মধ্যে সংযোগ রক্ষা করে। আবার দেখো এই নিটি গিরিপথ উত্তরাখণ্ডে অবস্থিত। এই গিরিপথটি উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করে, ঠিক আছে? এরপর দেখো লিপুলেখ গিরিপথ, এই লিপুলেখ গিরিপথটিও উত্তরাখণ্ডে অবস্থিত। এই গিরিপথটিও উত্তরাখণ্ড ও তিব্বতের মধ্যে সংযোগ রক্ষা করে। মনে রাখবে ভারত থেকে যেসব তীর্থযাত্রীরা মানস সরোবরে যায়, ওকে, তো তাদেরকে কিন্তু এই লিপুলেখ গিরিপথ অতিক্রম করতে হয়। ওকে, তো এই যে গিরিপথগুলো আছে, প্রত্যেকটা গিরিপথ খুব ভালো করে মনে রাখতে হবে। গিরিপথগুলো কোন গিরিপথ কোন রাজ্যে অবস্থিত এবং কোন দুটি জায়গার মধ্যে সংযোগ বা যোগাযোগ রক্ষা করছে, খুব ভালো করে তোমাদের মনে রাখ। আবার দেখো আমরা জানি যে ভারতীয় পাত আর ইউরেশীয় পাতের অভিসারী পাত সীমান্তে হিমালয় পর্বত গঠিত হয়েছে, তাই তো? দেখো মনে করো এই হচ্ছে ভারতীয় পাত, এই আসছে, ঠিক আছে? আর ইউরেশীয় পাত এই আসছে। ফলে দুটা পাত মুখোমুখি এসে মাঝখানের যে টেথিস মহিখাত, সেই টেথিস মহিখাতের পলি এরকম উত্থিত হয়ে হিমালয় পর্বত গঠিত হয়েছে, তাই তো? আর আমরা আরও জানি দুটো মহাদেশীয় পাত যখন সংঘর্ষ ঘটে, এই তো, ফলে সেই সংঘর্ষ বা মিলনস্থলটাকে কি বলা হয়? এই মিলনস্থলটাই কি জীবনরেখা, তাই তো, বা সুচার লাইন, তাই তো? তাহলে এখানে এই যেহেতু হিমালয় পর্বত ভঙ্গির পর্বত, তাহলে এর সুচার লাইন বা জীবনরেখা কোথায় আসে? দেখো কিরকম, তোমরা দেখবে যে এখান থেকে সাংপো নদী বা ব্রহ্মপুত্র নদী এই প্রবাহিত হচ্ছে হয়ে এই গিয়ে ভারতে প্রবেশ করছে,
তাই তো। আবার এখান থেকে সিন্ধু নদ এই প্রবাহিত হয়ে এই গিয়ে পাকিস্তানে প্রবেশ করছে, ঠিক আছে। তো দেখো এই যে সাংপো নদ বা ব্রহ্মপুত্র নদ আর এই যে সিন্ধু নদ, মনে রাখবে এই সাংপো নদ আর এই যে সিন্ধু নদ এই দুটাই কিন্তু জীবন রেখা বরাবর প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তার মানে কি দেখো যে এই সাংপো উপত্যকা সিন্ধু উপত্যকা আর এই সাংপো উপত্যকায় কিন্তু জীবন রেখার উদাহরণ। ক্লিয়ার? দেখো তাহলে এটা সুচার লাইন, তাহলে এটা কি, এটা ইউরেশীয় পাত। এখানেই আছে কিন্তু কি বলতো, এখানে আছে তিব্বত মালভূমি। ওকে, এখানেই আছে তিব্বত মালভূমি। আর এখানে এই সবার উঁচু এটাই হিমাদ্রি, তারপরে এই হিমাচল, তারপরে এই শিবালিক পর্বত গঠিত হয়েছে। ক্লিয়ার? দেখো তাহলে এই যে সাংপো নদ আর এই যে সিন্ধু নদ আছে, এই দুটা নদী দেখো তাহলে এই এদিকে না বেরিয়ে গিয়ে এদিকে এরকম না বেরিয়ে কি দেখো হিমালয় পর্বতকে কেটে প্রবাহিত হয়েছে, তাই তো। তাই অসম্ভব বলে মনে হয়, তাই কিনা? তো এই যে হিমালয় পর্বতকে কেটে প্রবাহিত হয়েছে, এর থেকে কি বোঝা যায় বলতো? এর থেকে বোঝা যায় যে এই যে সাংপো বা ব্রহ্মপুত্র নদ এবং সিন্ধু নদ কি বলতো, যে হিমালয় পর্বত উৎপত্তির আগেও ছিল। ওকে, এই জন্য এই দুটো নদীকে, এই সাংপো আর সিন্ধুকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। তাহলে প্রথম হিমালয় পর্বত গঠিত হওয়ার আগে যখন সমতল এলাকা ছিল, তখনই কিন্তু এই সিন্ধু নদ আর সাংপো নদের উৎপত্তি হয়েছে। এবার হিমালয় পর্বতের উত্থান হচ্ছে, একদিকে উত্থান হচ্ছে, আর এই দুটো নদী কি করছে? উত্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে কি নিম্নক্ষয়ের মাধ্যমে তার প্রবাহ পথটাকে কিন্তু বজায় রেখেছে। তার মানে এই সিন্ধু এবং সাংপো এই দুটো নদ হিমালয় পর্বতের উৎপত্তির আগেও ছিল। আর এই জন্যই এই দুটো নদী কি, এই দুটো নদী হচ্ছে অ্যান্টিসিডেন্ট রিভার বা পূর্ববর্তী নদী। এবার আমরা এই হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় সম্পর্কে জেনে নিই, চলো। ঠিক আছে, দেখো হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়ের অবস্থান কোথায় আমরা আগেই জেনেছি। এই প্রথমে আছে কি টেথিস বা ট্রান্স হিমালয়, তারপরে এটা মনে করো এই যে এই পর্বত শ্রেণীটা মনে করো হিমাদ্রি বা উচ্চ হিমালয়। ঠিক আছে, তো এই উচ্চ হিমালয় বা হিমাদ্রির দক্ষিণে বা নিচে শিবালিকের উত্তরে এইখানে এই মাঝখানে এই যে পর্বতশ্রেণী আছে, এই পর্বতশ্রেণীটাই হচ্ছে একদম এই জম্মু কাশ্মীর থেকে একদম অরুণাচল প্রদেশ পর্যন্ত এই মাঝের এই পর্বতশ্রেণীটাই হচ্ছে কি বলতো হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়। ঠিক আছে, তো এই হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় গড়ে গড়ে মনে রাখবে 60 থেকে 80 কিলোমিটার চওড়া। আর তোমাদের আগেই বলেছিলাম হিমাদ্রি হিমালয়ের গড় চওড়া বা বিস্তার কত? 25 কিলোমিটার। কিন্তু হিমাচল বা মধ্য হিমালয়ের গড় বিস্তার বা চওড়া কত? 60 থেকে 80 কিলোমিটার। আর দৈর্ঘ্যে যদি বলি একদম এই জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ পর্যন্তই বিস্তৃত। ঠিক আছে, দেখো তো এই যে হিমাচল বা মধ্য হিমালয় আর হিমাদ্রি হিমালয়ের উত্থান কিন্তু একসঙ্গে হয়নি। তোমাদের আগেই বলেছি এই হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয়ের উত্থানের বহু পরে এই হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়ের উত্থান ঘটেছে। ঠিক আছে, আজ থেকে প্রায় 2.5 থেকে 3 কোটি বছর আগে এই হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়ের উত্থান ঘটেছে। ঠিক আছে, দেখো তো এই মধ্য হিমালয় বা হিমাচল হিমালয়ের গড় উচ্চতা তোমাদের আগেই বলেছি কত? 3500 থেকে 4500 মিটার। তাই তো, দেখো তো এই হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়ে অনেকগুলি পর্বতশ্রেণী আছে। এই পর্বতশ্রেণীগুলোর নাম কিন্তু তোমাদের জানতে হবে। কিরকম? দেখো এই যে পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণীটা দেখো জম্মু কাশ্মীরে এই যে পর্বতশ্রেণী, এই পর্বতশ্রেণীটার নাম পীর পাঞ্জাল পর্বতশ্রেণী। ওকে, আবার দেখো এই হিমাচল প্রদেশে এই পর্বতশ্রেণী এই অংশটার নাম হচ্ছে কি বলতো? এই অংশের নাম হচ্ছে ধৌলাধর পর্বতশ্রেণী। ঠিক আছে, আবার উত্তরাখণ্ডে দেখো এই একটা পর্বতশ্রেণী আছে, এই আরেকটা পর্বতশ্রেণী আছে। এই পর্বতশ্রেণীটার নাম নাকটিব্বা পর্বতশ্রেণী। ওকে, আর এই পর্বতশ্রেণীটার নাম মুসৌরি পর্বতশ্রেণী। ঠিক আছে, দেখো তাহলে এই হিমাচল হিমালয়ে এই কয়টা কি পর্বতশ্রেণী আছে? এর মধ্যে মনে রাখবে হিমাচল বা মধ্য হিমালয়ের এই যে পীরপাঞ্জাল পর্বতশ্রেণী আছে, তোমরা ছবিতে দেখেই বুঝতে পারছো এই পীরপাঞ্জাল পর্বতশ্রেণীটাই হচ্ছে বৃহত্তম পর্বতশ্রেণী। কার? এই হিমাচল বা মধ্য হিমালয়ের। আবার দেখো এই যে পর্বতশ্রেণীটা বলেছি, এই পর্বতশ্রেণীটার নাম কি বলেছি? উচ্চ হিমালয় বা হিমাদ্রি, তাই তো। আর এই পর্বতশ্রেণীটার নাম কি বলেছি? পীরপাঞ্জাল পর্বতশ্রেণী, তাই তো। তো এই উচ্চ হিমালয় আর পীরপাঞ্জাল পর্বতশ্রেণীর মাঝখানে এখানে একটা উপত্যকা আছে।
ঠিক আছে, এই উপত্যকাটার নামই হচ্ছে কি বলতো কাশ্মীর উপত্যকা। প্রশ্ন হতে পারে যে কাশ্মীর উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মাঝখানে অবস্থিত, তাহলে কি এই উচ্চ হিমালয় আর এটা কি পীর পাঞ্জাল পর্বতশ্রেণীর মাঝখানে অবস্থিত। ঠিক আছে, তো এই যে কাশ্মীর উপত্যকাকেই মুঘল সম্রাট জাহাঙ্গীর ভূস্বর্গ নামকরণ করেন। ঠিক আছে, দেখো তো এই কাশ্মীর উপত্যকার অ্যাকচুয়ালি উৎপত্তি কিভাবে হয় দেখো তাহলে মনে করো উচ্চ হিমালয় আর এটা মনে করো পীর পাঞ্জাল, মাঝখানে এরকম অবনত এলাকা ছিল। ঠিক আছে, অবনত অঞ্চল ছিল। এবার এই অবনত অঞ্চলে কি হয়, এই উচ্চ হিমালয় থেকে আর পীর পাঞ্জাল থেকে হিমবাহের বরফ গলা জল এই অবনত অঞ্চলে এসে জমা হতে থাকে। ঠিক আছে, অবনত অঞ্চলে জমা হয়, ফলে এখানে প্লিস্টোসিন যুগে এই দুই পর্বতের মাঝখানে, পর্বতশ্রেণী উচ্চ হিমালয় আর পীর পাঞ্জালের মাঝখানে একটা হ্রদের সৃষ্টি হয়। ঠিক আছে, এবার এই দুই পর্বত থেকে নদীবাহিত জল পলি নিয়ে এসে এই হ্রদের তলায় জমা করতে থাকে। ওকে, তো হ্রদের তলায় জমা করতে করতে কি হয়, এই তলদেশ কি পলিতে ক্রমশ ভরাট হতে থাকে। ওকে, ভরাট হয়ে একসময় কি হয়, এটা ভরাট হয়ে গিয়ে এই সমতল উপত্যকার সৃষ্টি হয়। ঠিক আছে, তো সমতল কি এই কাশ্মীর উপত্যকার সৃষ্টি হয়। তার এই যে হ্রদ ছিল, প্লিস্টোসিন যুগে যে হ্রদ ছিল তার চিহ্নস্বরূপ কি বলতো, এই কাশ্মীর উপত্যকায় দুটো হ্রদ আছে, একটা কি ডাল আর উলার হ্রদ আছে। তাহলে এই যে ডাল আর উলার কি বলতো, সেই প্লিস্টোসিন যুগের হ্রদের চিহ্নই কিন্তু বহন করছে। ঠিক আছে, আর যেহেতু এই যে এই এলাকাটা কি পলি মাটি দিয়ে ভরাট হয়েছে, তাই তো, ফলে এই এলাকা বা কাশ্মীর উপত্যকা কিন্তু খুব উর্বর। তো এই কাশ্মীর উপত্যকায় প্রাচীন পলি মাটি দিয়ে গঠিত অনেক ধাপযুক্ত ভূমি দেখা যায়, আর এই ধাপযুক্ত ভূমিকে কারেওয়া বলে। প্রশ্ন হতে পারে, কি বলছি, ধাপযুক্ত ভূমিকে কারেওয়া বলে। তো এই কারেওয়া কোথায় দেখা যায়, কাশ্মীর উপত্যকায় দেখা যায়, কি প্রাচীন পলিগঠিত ভূমি। ঠিক আছে, তাহলে কি কারেওয়াটাকে প্রাচীন পলিমাটি। প্রশ্ন হতে পারে কিন্তু যে কারেওয়া মৃত্তিকা কোথায় দেখা যায়, তাহলে উত্তর কি হবে, কাশ্মীর উপত্যকায়। ওকে, আর কারেওয়া মৃত্তিকাটা উর্বর। ওকে, আর এই কারেওয়া মৃত্তিকাতেই জাফরান চাষ হয়। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে জাফরান চাষ কোথায় কোন মৃত্তিকায় হয়, তাহলে জাফরান চাষ কোথায়, কাশ্মীর উপত্যকায় হয়। কোন মৃত্তিকায় হয়, কারেওয়া মৃত্তিকাতে হয়। কাশ্মীর উপত্যকা ছাড়াও এই হিমালয় বা মধ্য হিমালয়ে আরো বেশ কিছু ভ্যালি বা উপত্যকা অবস্থান করছে। যেমন দেখো যে কুলু ভ্যালি, লাহুল, স্পিতি, কাংড়া ভ্যালি, এগুলো সব হিমাচল প্রদেশে আছে। আর সিকিমে আছে চুম্বি উপত্যকা। ওকে, তোমরা এই ম্যাপে দেখো, তোমাদের কি বলেছিলাম, এটা কি পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, তাই তো, আর এটা কি বলেছি, ধৌলাধর পর্বতশ্রেণী, তাই তো। তো এই পীর পাঞ্জাল পর্বতশ্রেণী আর ধৌলাধর পর্বতশ্রেণীর মাঝে এখানে যে উপত্যকা আছে, এখানের উপত্যকা আছে, এর নামেই কিন্তু কুলু ভ্যালি বা কুলু উপত্যকা। এটা কিন্তু প্রশ্ন হতে পারে যে পীর পাঞ্জাল পর্বতশ্রেণী আর ধৌলাধর পর্বতশ্রেণীর মাঝখানে কোন উপত্যকা অবস্থিত, তাহলে উত্তর কি হবে, কুলু উপত্যকা অবস্থিত। এই কুলু উপত্যকার মধ্য দিয়ে বিপাশা নদী এভাবে প্রবাহিত হচ্ছে। ওকে, দেখো এই কুলু উপত্যকাটা ট্রান্সভার্স ভ্যালি বা অনুপ্রস্থ উপত্যকা, খুব ভালো করে মনে রাখবে, কুলু কি জাতীয় উপত্যকা, অনুপ্রস্থ উপত্যকা। ঠিক আছে, একবার প্রশ্ন ছিল যে দুন উপত্যকাগুলো কি জাতীয় উপত্যকা, অনুপ্রস্থ উপত্যকা না অনুদৈর্ঘ্য উপত্যকা। মনে রাখবে দুন উপত্যকাগুলো অনুদৈর্ঘ্য উপত্যকা, আর এই কুলু উপত্যকাটা হচ্ছে অনুপ্রস্থ উপত্যকা বা ট্রান্সভার্স ভ্যালি। কেন এরকম, দেখো আমরা কোন ভ্যালিকে ট্রান্সভার্স বলবো আর কোন ভ্যালিকে লঙ্গিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য উপত্যকা বলবো, কিরকম দেখো, মনে করো এই একটা পর্বতশ্রেণী আছে আর এই একটা পর্বতশ্রেণী আছে, দুটা পর্বতশ্রেণী। এবার দুটা পর্বতশ্রেণীর মাঝে ঠিক এরকম উপত্যকা, এরকম দুটা পর্বতশ্রেণীর মাঝ বরাবর সমান্তরালে অবস্থিত, তাহলে এই উপত্যকাটা হচ্ছে কি বলতো, লঙ্গিটিউডিনাল ভ্যালি বা অনুদৈর্ঘ্য উপত্যকা। আর উপত্যকা যদি এভাবে অবস্থান করে, দুটা পর্বতশ্রেণীর মাঝখানে উপত্যকা যদি এভাবে অবস্থান করে, তাহলে সেটা হচ্ছে অনুপ্রস্থ উপত্যকা বা ট্রান্সভার্স ভ্যালি। তো এই কুলু উপত্যকাটা কি, কুলু উপত্যকা হচ্ছে ট্রান্সভার্স ভ্যালি। ঠিক আছে, দেখো তো এই হিমালয় বা মধ্য হিমালয়ে এই উপত্যকাগুলো আছে এবং কিছু গিরিপথও আছে। যেমন দেখো এই বানিহাল, পীর পাঞ্জাল, বুন্দেলপুরি, রোটাং গিরিপথ, এই প্রত্যেকটা গিরিপথই এই হিমালয় বা মধ্য হিমালয়ের উপর দিয়ে বিস্তৃত হয়েছে।
ঠিক আছে। এই বানিহাল, পীরপাঞ্জল, বুন্দেলপুরি এই তিনটা গিরিপথে কিন্তু জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত, আর এই রোটাং গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত। ঠিক আছে। তো এই তিনটা গিরিপথই বানিহাল, পীরপাঞ্জল, বুন্দেলপুরি তিনটা গিরিপথই জম্মু এবং শ্রীনগরের মধ্যে, কি বলছি, জম্মু এবং শ্রীনগরের মধ্যে যোগাযোগ রক্ষা করে। আর এই বানিহাল গিরিপথেই মানে বানিহাল গিরিপথটাই জহর টানেল নামেও পরিচিত। ঠিক আছে। আর এই যে রোটাং গিরিপথ লাহুল স্পিতি, ঠিক আছে, লাহুল স্পিতি কাংড়া উপত্যকার মধ্যে যোগাযোগ রক্ষা করে। এবার আমরা এই শিবালিক হিমালয় বা বহি হিমালয় বা অবহিমালয় বা এটাকে আউটার হিমালয় বলা হয়। ঠিক আছে। তো এই আউটার হিমালয় সম্পর্কে জেনে নিয়ে চলো। ঠিক আছে। দেখো, শিবালিক হিমালয় কোনটা? এই হিমালয়ের সবার দক্ষিণের এই যে পর্বতশ্রেণীটা আছে, এই পর্বতশ্রেণীটাই হচ্ছে শিবালিক হিমালয়, তাই তো? সবার দক্ষিণে, তাহলে সবার উত্তরে কে? ট্রান্স হিমালয় বা টেথিস হিমালয়, তারপরে কে? হিমাদ্রি হিমালয়, তারপরে হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়, আবার সবার দক্ষিণে এই শিবালিক হিমালয়। এই তো এই শিবালিক হিমালয়, মনে রাখবে, শিবালিক হিমালয়ের উচ্চতা সবচেয়ে কম, তোমরা জানো, তাই তো? এর উচ্চতা, গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার। ঠিক আছে। আর এই শিবালিক হিমালয় কোথাও 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত চওড়া, কোথাও 10 কিলোমিটার, কোথাও 15 কিলোমিটার। ওকে। আরেকটা বিষয় মনে রাখবে যে এই যে যত আগেই বলেছিলাম যে হিমালয় পর্বত যত পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হয়েছে তত কি হয়েছে, তত সংকীর্ণ হয়েছে, চওড়া তত কমেছে। এই তো ফলে উত্তর পূর্ব অংশে মানে হিমাচল প্রদেশে এই চারটা পর্বতশ্রেণীকে আলাদা করে বোঝাই যায় না, একদম কাছাকাছি আছে। যে হিমাদ্রি হিমালয়, হিমাচল হিমালয়, শিবালিক হিমালয় একদম কাছাকাছি আছে, এখানে আলাদা করে প্রায় বোঝাই যায় না। ওকে। তো এই যে শিবালিক হিমালয় ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। ওকে, মনে রাখবে, যেমন জম্মু কাশ্মীরে এর নাম জম্মু পাহাড়, তাহলে শিবালিক হিমালয়টায় জম্মু কাশ্মীরের নাম কি? জম্মু পাহাড়। অরুণাচল প্রদেশে বিভিন্ন নামে পরিচিত, অরুণাচল প্রদেশে ডাফলা, মিরে, মিশমি, এবর। ঠিক আছে। তো এই শিবালিক হিমালয়, তো অরুণাচলে কিন্তু শিবালিক হিমালয় এবং হিমাচল হিমালয় এই দুটারই স্থানীয়ভাবে এই ডাফলা, মিরে, মিশমি, এবর নামে পরিচিত। এখানে দুটা কেন বলছি? কারণ এখানে শিবালিক আর হিমাচলকে আলাদা করে বোঝাই যায় না, একদম কাছাকাছি অবস্থান করছে। ওকে। আবার দেখো, উত্তরাখণ্ডে এই শিবালিক হিমালয় ধ্যাং নামে পরিচিত। এগুলো কিন্তু মনে রাখবে। ওকে। দেখো, তো এই শিবালিক হিমালয়ের উৎপত্তি কিভাবে হয়েছে? দেখো, তোমরা জানো যে হিমালয়ের এই যে চারটা পর্বতশ্রেণী উত্থান কি এক সময় হয়নি। সবার আগে উত্থান হয়েছে কার? এই টেথিস এবং হিমাদ্রি হিমালয়ের। কত? আজ থেকে প্রায় 7 থেকে 12 কোটি বছর আগে। তাহলে সবার আগে এই হিমাদ্রি হিমালয়ের উত্থান হয়েছে, এটা মনে করে হিমাদ্রি হিমালয়। ওকে। এরপরে আজ থেকে প্রায় 2.5 থেকে 3 কোটি বছর আগে এই হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়ের উত্থান হয়েছে। কোথায়? তাহলে এটা হিমাদ্রি হিমালয়টা কি হিমাচল হিমালয় বা মধ্য হিমালয়, তাই তো? এর উত্থান কবে বলছি? আজ থেকে প্রায় 2.5 থেকে 3 কোটি বছর আগে। ঠিক আছে। দেখো, এবার এই যে হিমাচল হিমালয় আছে, হিমাচল হিমালয়ের এই হচ্ছে পাদদেশ, তাই তো? তো হিমাচল হিমালয়ের বহু পরে প্রায় 20 লক্ষ থেকে 2 কোটি বছর পরে, মানে আজ থেকে প্রায় 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে শিবালিকের উত্থান হয়েছে। তার মানে কি, দেখো, যে যখন হিমাচল হিমালয় আছে, এই তো গঠন হয়েছে, তখন কিন্তু শিবালিক যে স্থানে আজকে যেখানে শিবালিক, সেখানে কিন্তু শিবালিক ছিল না। সেটা কি ছিল? পাহাড়ের পাদদেশীয় এলাকা। এবার পাহাড়ের যেহেতু পাদদেশীয় এলাকা, কার পাদদেশীয় এলাকা? এই হিমাচল হিমালয়ের পাদদেশীয় এলাকা। এবার এই হিমাচল হিমালয় থেকে যে নদীগুলো প্রবাহিত হয়ে আসতো, ওকে, এই নদীগুলো এই পাদদেশে প্রচুর পরিমাণে কি করতো? নুড়ি, বালি, কাকর জমা করতো, তাই তো? তাহলে বহু বছর ধরে এরকম নুড়ি, বালি, কাকর, পলি, কাদা জমা হয়েছে, তাই তো? এবার জমা হওয়ার পরে আজ থেকে প্রায় 20 লক্ষ থেকে 2 কোটি বছর আগে এখানে কি হলো? এই শিবালিকের উত্থান শুরু হলো। এবার শিবালিকের উত্থান হলো, তার মানে কি? দেখো, এই যে শিবালিকের উত্থান শুরু হলো, তার মানে শিবালিক কি এই পলি বালিগুলোই উত্থান হয়েছে, তাই তো? পলি, নুড়ি, কাকর, বালির উত্থান হয়েছে। তো উত্থান হয়ে এই শিবালিক হিমালয়ের গঠন হয়েছে। ওকে। তার মানে এই শিবালিক হিমালয়ে কি প্রচুর পরিমাণে পলি, বালি, কাদা এগুলো আছে, এই জন্য শিবালিক হিমালয় কি বলতো? এবার শিবালিক হিমালয়ে এই জন্য ঘন
বা উদ্ভিদের পরিমাণ, স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ বেশি। কেন? এখানে কি মাটি আছে, তাই তো, পলি বালি কাদা এগুলো আছে কার দ্বারা? নদী দ্বারা কি সঞ্চয় করা পলি বালি। ওকে, এবার দেখো, এবার যখন এই শিবালিকের উত্থান হলো, এবার শিবালিকের উত্থান হলে দেখো এইবার যে নদীগুলো নেমে আসতো, এবার নদীগুলো কি বাধা পেয়ে গেল, তাই তো। এবার নদীর জল এখানে আটকে পড়লো, আটকে পড়ে এখানে কি করলো? হ্রদ তৈরি করলো, তাই তো। কোথায়? তাহলে এটা শিবালিক, এটা হিমাচল হিমালয়, তাই তো। তাহলে শিবালিক আর হিমাচল হিমালয়ের মাঝখানে এরকম নদী আটকে গিয়ে হ্রদ তৈরি হলো বা জলাশয় তৈরি হলো। ওকে, এবার জলাশয় তৈরি হলে জলাশয়ের তলে কি হবে? এই নদী দ্বারা পলি বালি এগুলো কি জমা হতে থাকবে, তাই তো। তো এই হ্রদটা কি ভরাট হতে থাকবে, জলাশয় ভরাট হতে থাকবে, জলের উচ্চতা বাড়তে থাকবে। এবার জলের উচ্চতা বাড়তে বাড়তে, এই তো, একসময় কি হয়? জল উপচে পড়ে এই শিবালিককে কেটে জল বেরিয়ে আসে। ওকে, শিবালিককে কেটে যখন জল বেরিয়ে আসে এই জলাশয়ের জল, তখন জলাশয়টা শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে এখানে সমতল উপত্যকার তৈরি হয়। বুঝা গেল? এই সমতল উপত্যকাগুলোই কি, এগুলোর নাম স্থানীয়ভাবে এগুলোর নাম হচ্ছে দুন উপত্যকা। ওকে, তাহলে দুন উপত্যকা যদি বলি কোন কোন পর্বতের মাঝে অবস্থিত, কোন কোন পর্বতশ্রেণী? এই শিবালিক পর্বতশ্রেণী আর হিমাচল পর্বতশ্রেণীর মাঝে এরকম দুন উপত্যকা অবস্থিত। আর এই দুন উপত্যকাগুলোই হচ্ছে অনুদৈর্ঘ্য উপত্যকা। WBCS পরীক্ষা একবার প্রশ্ন ছিল যে দুন কি জাতীয় উপত্যকা? অনুদৈর্ঘ্য উপত্যকা। তো এই শিবালিক আর হিমাচল হিমালয়ের মাঝে বহু দুন উপত্যকা আছে, বেশ কয়েকটি দুন উপত্যকা আছে। এর মধ্যে বৃহত্তম দুন উপত্যকা হচ্ছে দেরাদুন। এছাড়া কোটা দুন, পাটলি দুন, রাজৌরি দুন, এরকম দুন উপত্যকা আছে। ঠিক আছে, তো এই দুন উপত্যকা যেহেতু কি বলতো, কি দিয়ে তৈরি? কি এখানে কি পলি ভরাট হয়ে দুন উপত্যকা তৈরি হয়েছে, তাই তো। ফলে পলি মাটি বলে এই দুন উপত্যকা কিন্তু খুবই উর্বর। আর এই দুন উপত্যকা উর্বরের জন্য দুন উপত্যকায় কিন্তু খুব উৎকৃষ্ট মানের ধান উৎপাদন হয়, বাসমতি রাইস। ঠিক আছে, বাসমতি ধান এই প্রচুর দুন উপত্যকায় উৎপত্তি হয়। ওকে, তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।